বিভাগ থেকে ভর্তি পরীক্ষা দিবা, তো তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটা কিভাবে গুছাই নিবা তার সম্পূর্ণ রোডম্যাপ শেয়ার করবো এই ভিডিওতে। তো মানবন্ধন থেকে শুরু করে কোন বই তুমি ফলো করবা এবং বইগুলা কিভাবে পড়লে একটা ভালো আউটপুট পাবা সেই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো তুমি যদি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে টপ একটা পজিশনের চান্স পেতে চাও এবং কিভাবে পড়তে হবে তা নিয়ে কনফিউশন থাকো, অবশ্যই ভিডিওটা দেখো। আমাদের হাতে কিন্তু খুব একটা সময় নেই, আগামী 3 মাসের মধ্যে আমাকে সিলেবাস শেষ করতে হবে। তো প্রপার একটা গাইডলাইন তোমার কিন্তু প্রয়োজন, সেটা আমি এই ভিডিওতে তোমাদের প্রোভাইড করব। তো অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সকল আপডেটের জন্য, আর পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবা। চলো কথা না শুরু করি। তো প্রথমে আসো মান বন্টন নিয়ে একটু কথা বলি। তো মান বন্টন নিয়ে অনেকেরই আসলে ক্লিয়ার থাকো না, একটু কনফিউশন থাকে। সেটা হলো দেখো, এখানে আবশ্যিক পাঠ শুধুমাত্র একটাই। তো গত বছর আগের বছরগুলোতে তোমার বাংলা এবং ইংলিশ ছিল 15 এবং 10 মার্ক করে, বাট গত বছর থেকে নিয়মটা কিন্তু চেঞ্জ হয়েছে বা প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে এখন শুধুমাত্র তোমার হচ্ছে ইংরেজি পার্টটা, এখন তোমার শুধুমাত্র ইংরেজি পার্টটা এটা রাখা হয়েছে আবশ্যিক। ঠিক আছে, তো অবশ্যই এটা তোমাকে দাগাতেই হবে এবং এখানে তোমাকে কিন্তু মাস্ট দাগাতে হবে, স্কিপ করার কিন্তু কোনো সুযোগ নাই। ঠিক আছে, যে তুমি ইংরেজি স্কিপ করে যাবে এরকম না, তোমাকে দাগাইতে হবে, ভুল হোক বা সঠিক হোক তোমাকে দাগাইতে হবে। নেক্সট যদি আসো এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে তোমার ফোর্থ সাবজেক্ট বা মেইন সাবজেক্ট এটা নিয়ে কোনো নিয়ম নাই। বুঝতে পারছো কি বললাম? ফোর্থ বা মেইন এটা নিয়ে কোনো নিয়ম নাই। তুমি এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট বাদ দিতে পারো। ঠিক আছে, অর্থাৎ এখানে 4টা বিষয় আছে, এটার মধ্যে তোমাকে 3টা বিষয় অ্যান্সার করতে হবে। তো তুমি চাইলে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান অ্যান্সার করতে পারো, অথবা তুমি চাইলে হচ্ছে রসায়ন, জীববিজ্ঞান উচ্চতর অ্যাপ্লাই করতে পারো। তুমি চাইলে ফিজিক্সও বাদ দিতে পারো, তুমি চাইলে রসায়নও বাদ দিতে পারো, যে কোনো একটা তুমি বাদ দিতে পারো। তোমাকে 4টার মধ্যে যে কোনো 3টা তোমাকে দাগাইতে হবে। এখানে 3টা আর এখানে একটা, টোটাল 4টা। ঠিক আছে, 4 পজিশন কত 100 মার্কের তোমাকে এমসিকিউ উত্তর করতে হবে। বোঝা গেছে? তো মান বন্টন নিয়ে যাদের কনফিউশন আছে এটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেল। আর গত বছর তোমার কিন্তু এরকম রুলস থাকে তার আগের বছরগুলোতে, যে তুমি যদি ম্যাথ না দাগাও তো গণিত এই সাবজেক্টটা দেয় না। ঠিক আছে, তো গত বছর রিসেন্ট ইয়ার 25-26, আমাদের আলটিমেটলি 25-26টাই ধরতে হবে। তো 25-26-এর রুলস হচ্ছে তুমি চাইলে গণিত যদি বাদ দাও তাও সমস্যা নেই, তুমি গণিত পাবা। আবার তুমি যদি জীববিজ্ঞান দাগাও সেই ক্ষেত্রে তুমি কিন্তু ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্টগুলো সেগুলো পাবা। তুমি যদি ইঞ্জিনিয়ারিং বা জীববিজ্ঞান দাগাও সেই ক্ষেত্রে তুমি কিন্তু সিএসসি, ট্রিপল এ ম্যাথ এগুলো পাবা। তো এই ক্ষেত্রে তোমার কিন্তু বাধা ধরার নিয়ম নাই যে তোমার ম্যাথ দাগাতেই হবে, ম্যাথ পাইতে হলে বা ট্রিপল পাইতে, এরকম নিয়ম নাই। সো তুমি এভাবে দাগাইতে পারো। এক্সট্রা করে তোমার হচ্ছে পরবর্তীতে সার্কুলার আপডেট আসে সেটা আমরা তোমাকে জানাই দিবই। ঠিক আছে, তো আমার মনে হয় বেস্ট আইডিয়া হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এটা দাগানো, কারণ সময়টা তোমার অনেক সেভ হয়। ম্যাথটা মোটামুটি একটু হার্ড আসে। ঠিক আছে, অর্থাৎ হার্ড বলতে তুমি সলভ করতে পারো কিন্তু তোমার সময়টা বেশি লাগবে। বুঝতে পারছো? তো রোড ম্যাপের ক্ষেত্রে আমরা আসো একটা বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। সেটা তুমি যারা ছবিতে পরীক্ষা দিবা, তো এখানে প্রশ্ন ব্যাংকের একটা ব্যাটার আছে। ঠিক আছে, যে প্রশ্ন ব্যাংক ভাই আমরা কোনটা নিব, তো প্রশ্ন ব্যাংক নিয়ে একটু কনফিউশন থাকো। তো প্রশ্ন ব্যাংক নিয়ে আমি একটু কথা বলি। তো প্রশ্ন ব্যাংক আসলে কোনটা ভালো? ঠিক আছে, ভালো বলতে তোমাদের হচ্ছে প্রশ্ন কমন আসে এরকম আসলে কই আসে, চলো দেখি একটু প্রশ্ন ব্যাংক নিয়ে কথা বলি। তো প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে তুমি 2টা প্রশ্ন ব্যাংক দেখতে পারো। সেটা হচ্ছে প্রথম একটা হচ্ছে তোমার প্রথম টার্গেট থাকে হচ্ছে অধ্যায় ভিত্তিক প্রিপারেশন না, তাই না? তো তুমি এখন একটা অধ্যায় শুরু করবা, তো ওই অধ্যায়ে আসলে কেমন প্রশ্ন আসছে এটা তোমার জন্য জানা জরুরি। তো তোমার কাছে একটা অধ্যায় ভিত্তিক প্রশ্ন ব্যাংক থাকবে। তো অধ্যায় ভিত্তিকের জন্য চবি নলেজ একটা প্রশ্ন ব্যাংক আছে। ঠিক আছে, আসপেক্ট সিরিজের তো চবি নলেজ যে প্রশ্ন ব্যাংকটা আছে এটা তোমার অধ্যায় ভিত্তিক, এটা একটা ভালো প্রশ্ন ব্যাংক। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয় যেটা চবির জন্য, ঠিক আছে, সবচেয়ে বেশি ভালো মনে হয় যেটা, বা যেখান থেকে প্রশ্ন মোটামুটি ভালো রকম কমন আসে ব্যাখ্যাগুলো থেকে, সেটা হচ্ছে তোমার পানকড়ি। ঠিক আছে, সেটা হচ্ছে পানকড়ি। তো পানকড়ি প্রশ্ন ব্যাংকটা মোটামুটি চবির জন্য খুবই ভালো এবং এখানকার যে ব্যাখ্যাগুলো আছে এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে, পর্যাপ্ত পরিমাণে ব্যাখ্যা দেওয়া আছে একটা প্রশ্নের আন্ডারে। দেখা গেলো অনেকগুলো টপিকই কভার হয়ে যায়, একটা প্রশ্ন দেওয়া আছে ওই প্রশ্নের আন্ডারে কোন কোন টপিক থেকে আসছে সুন্দর মতো অ্যানালাইসিস করে দেওয়া থাকে এবং ওই টপিক রিলেটেড অনেকগুলো কনসেপ্ট তোমার দেওয়া থাকে। কিন্তু এটা হচ্ছে অধ্যায় ভিত্তিক। ঠিক আছে, এটা হচ্ছে অধ্যায় ভিত্তিক। তো তুমি সরি, এটা অধ্যায় ভিত্তিক না, এটা তোমার হচ্ছে সাল ভিত্তিক। ঠিক আছে, সাল ভিত্তিক, এটা হচ্ছে প্রবলেম। এটা হচ্ছে সাল ভিত্তিক। তো তুমি যদি সাল ভিত্তিক পড়তে চাও তবে তুমি পানকড়ি প্রশ্ন ব্যাংকটা নিতে পারো, অথবা তুমি যদি অধ্যায় ভিত্তিক পড়তে চাও সেক্ষেত্রে তুমি চবি নলেজ এই বইটা তুমি নিতে পারো। ঠিক আছে, তো এই কাজটা তুমি করবা। এখন এটা গেল আমাদের প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে। এবার আমরা আসি হচ্ছে একটা চ্যাপ্টার আমরা কিভাবে পড়বো, এটা নিয়ে তোমাদের কনফিউশন বেশি আসে। ঠিক আছে, যে কোনো একটা চ্যাপ্টার তুমি পড়ার আগে কি করবা? ঠিক আছে, একটা চ্যাপ্টার তুমি পড়ার আগে কি করবা? তো প্রথম যে কাজ 1 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে তোমাকে এই যে চবির যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে, চবির যে প্রশ্নগুলো আছে এই প্রশ্ন ভাই তোমাকে টপিক অ্যানালাইসিস করতে হবে। চবির প্রশ্নগুলা কোন টপিক থেকে প্রশ্ন আসে এটা তোমাকে মাস্ট জানতে হবে। এখন তুমি যদি টপিকটা না জানো তুমি আসলে পড়বাটা কি বলো? টপিকটা না জানলে ওই টপিক থেকে তো অন্য প্রশ্নও দিতে পারে, টপিকটা সেম থাকলো প্রশ্ন তোমার একটু উল্টাই দিল, তো এরকম ভাবে কিন্তু হয়। তো তুমি যদি বিগত বছরের প্রশ্নের টপিকটা জানো বা টাইপটা ধরতে পারো তোমার জন্য কিন্তু ইজি হয়ে যাবে। তো এই কাজটা কিন্তু আমাদের যে চবিকো এক্সাম ব্যাচটা আছে এটাতে আমরা করছি। তো এখানে ইভেন আমাদের রুটিন ওয়াইজ যে এক্সাম গুলো হবে এটা তো একটা এক্সাম ব্যাচ,
এখানে তুমি প্রায় 100+ এক্সাম পাবা। এবং এই এক্সামগুলোর আগে, অধ্যায় ভিত্তিক এক্সামের আগে একটা অধ্যায়, যেমন ভেক্টর অধ্যায় থেকে তোমার পরীক্ষা, তো ভেক্টর অধ্যায়টা তুমি কি পড়বা, কোন টপিক থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে, কতবার আসছে, কোন টপিকটা কিভাবে পড়বো। এখন একটা টপিক থেকে ম্যাথ আসছে না থিওরি আসছে, এটা তো তুমি ভালো করে বুঝবা না, বই অ্যানালাইসিস করতে গেলে তোমার দেখা হলো 1-1.5 ঘন্টা চলে গেছে। ওই সময়টা কিন্তু আমি তোমাকে সেভ করাই দিব, ঠিক আছে। তো ওই টপিকের আন্ডারে আমি বলবো যে এই টপিকটা তোমার থিওরি পড়তে হবে এবং বই পড়তে হবে না, প্রশ্ন ব্যাংক পড়বা। তো এইভাবে কমপ্লিট ভাবে একটা গাইডলাইন ভিডিও তুমি পাবা, প্রত্যেকটা পরীক্ষার আগে একটা গাইডলাইন ভিডিও তুমি পাবা, ঠিক আছে। শুধুমাত্র পিডিএফ দিয়ে দিব না, বুঝাই দিব যে আসলে তুমি কিভাবে কিভাবে পড়বা। তো এই এক্সাম আসা তোমার কিন্তু লাইফ সেভার হতে পারে যারা চবিতে পরীক্ষা দিবা, ঠিক আছে। লাস্ট 3 মাস তুমি একটা গাইডলাইনের মধ্যে থাকলা, 3-4 মাস একদম লাস্ট ভর্তি তোমার চবির পরীক্ষা পর্যন্ত কিন্তু এখানে এক্সাম হবে, মডেল টেস্ট গুলো হবে চবির পরীক্ষার আগে। তো একদম চবির পরীক্ষার আগের দিন পর্যন্ত তুমি কিন্তু আমার থেকে গাইডলাইন পাবা যে আসলে কিভাবে তোমার আগানো উচিত, ঠিক আছে। টোটালি তুমি কিন্তু এক্সামের সাথে পাচ্ছ। তো প্রথমে যে কাজ সেটা হচ্ছে টপিক অ্যানালাইসিস করবা, যেটা তোমার জন্য আসলে যদি পারো করো, আর যদি সময় লাগে বা মনে হচ্ছে যে পারবো না ভাই, বুঝতে পারছো, সেক্ষেত্রে আমাদের এক্সাম ব্যাচটাতে তুমি এনরোল করে ফেলতে পারো। এটা হচ্ছে ছবির প্রশ্নের টপিকগুলো তুমি পড়বা। এবং এই টপিকটা ভাইয়া, এই টপিকটা থেকে যেমন টাইপের প্রশ্নগুলো আসতে পারে ওইগুলোর কনসেপ্ট তুমি একটু দেখে নিবা, ঠিক আছে। এগুলোর কনসেপ্ট তুমি দেখে নিবা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্ন কিন্তু তুমি পাবো যে থিওরি প্রশ্নগুলাই আসে, ঠিক আছে। থিওরি প্রশ্নগুলাই এখানে বেশি আসে। তো থিওরি পার্টটাকে তোমাকে বেশি করে ইম্পর্টেন্স দিতে হবে। তো থিওরির জন্য এখানে যে প্রশ্নগুলো, ব্যাখ্যাগুলো আছে, তোমার কোশ্চেন ব্যাংকের যে ব্যাখ্যাগুলো আছে, ওই প্রশ্ন রিলেটেড যে ব্যাখ্যাগুলো আছে, ব্যাখ্যা প্লাস হচ্ছে মেইন বই, ব্যাখ্যা প্লাস হচ্ছে মেইন বই, এই দুইটার কাজ তোমাকে করতে হবে, বুঝতে পারলা। তুমি একটা থিওরি প্রশ্ন পড়লা, ওই প্রশ্নের ব্যাখ্যা নিচে কিন্তু যথেষ্ট পরিমাণে তোমার তথ্য দেওয়া আছে, ব্যাখ্যার মধ্যেই ওই টপিক থেকে যথেষ্ট তথ্য তোমাকে দেওয়া আছে, তুমি ওটা পড়ে ফেললা। দেন যদি আরো কিছু জানার থাকে সেটা তুমি মেইন বই থেকে পড়ে ফেললে তোমার জন্য কিন্তু ইজি হয়ে যাবে। এটা গেল। এর পাশাপাশি 2 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক। এখন ভাই বলতে পারো ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক থেকে আমি কি পড়বো। তো ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক থেকে তোমার হচ্ছে ছবিতে আসার মতো যে প্রশ্নগুলো আছে, ছবিতে আসার মতো, তুমি যেমন ছবি প্রশ্ন ব্যাংকটা সলভ করে গেলা, তুমি কি বুঝবা না যে ভাই এই টাইপের প্রশ্নগুলো আসছে ছবিতে, বুঝবা তো। তো এই সেম ক্যাটাগরির যে প্রশ্নগুলো আছে ওইগুলো তুমি কি করো, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা, সাপোজ দেখবা সেম ক্যাটাগরি একটা থিওরি প্রশ্ন ঢাবিতে আসছে, তো ওই ঢাবির ওই প্রশ্নটাই ছবিতে চলে আসলো এই বছর, এরকম কিন্তু হয়। দেন সেম ক্যাটাগরি একটা প্রশ্ন তোমার রাবিতে আসছে, ওইটা কিন্তু ছবিতে আসতে পারে মডিফাই হয়ে। একটা জাবিতে আসছে, ওইটা কিন্তু মডিফাই হয়ে ছবিতে আসতে পারে। তো তুমি অবশ্যই অবশ্যই ছবির যে প্রশ্নটা থাকে ওই প্রশ্নের অনুরূপ যে প্রশ্নগুলো আছে ওইগুলো তুমি ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক থেকে তুমি দেখে নিবা, ঠিক আছে। এই কাজটা তুমি করবা। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে তুমি যখন রসায়ন এবং আহ জীববিজ্ঞানের দিকে তাকাবো, আরেকটা মানে অনেকগুলো প্রশ্ন আসলে কমন আসে কোথা থেকে জানো, তুমি যদি অনুশীলনের প্রশ্নগুলো পড়তে পারো, ঠিক আছে। অনুশীলনের প্রশ্নগুলো পড়তে পারলে আরো বেশি ভালো হয়। তুমি দেখবা যে অনুশীলনের প্রশ্নগুলো থেকে, অনুশীলনের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে অনুশীলন থেকে তোমার ফিজিক্স থেকে অনেক প্রশ্ন কমন আসে, কেমিস্ট্রি থেকে অনেক প্রশ্ন কমন আসে, বায়োলজি থেকে অনেক প্রশ্ন কমন আসে। তো এই তিনটা বিষয় তুমি যদি অনুশীলনে একটু ভালো করে পড়ে যাইতে পারো, যদি তোমার সময় থাকে হাতে, তুমি কিন্তু অনেক প্রশ্ন কমন পাবা, ঠিক আছে। অনুশীলনের প্রশ্নগুলো একটু পড়ে যাওয়ার চেষ্টা করবা। আর যদি না পারো সেই ক্ষেত্রে তুমি ভার্সিটিকে অপশন পড়বা। তুমি যদি অনুশীলনের প্রশ্নগুলো সলভ করে যাও তো সেক্ষেত্রে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক এটা না পড়লেও চলবে, বুঝতে পারছো। তুমি চবি প্রশ্ন ব্যাংক প্লাস অনুশীলনের প্রশ্ন ব্যাংক গুলো দেখে যাইতে পারো। আদারওয়াইজ তুমি অনুশীলনের প্রশ্ন না পড়লে তোমার ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক এইটা তোমাকে ভালো করে দেখতে হবে। তুমি ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি তো থিওরি থাকে। তো ফিজিক্স কেমিস্ট্রি এই দুইটাতেই তুমি কিন্তু থিওরি পার্টটাই বেশি পাবা, ম্যাথের থেকে থিওরি পার্টটাই বেশি আসে, ঠিক আছে। আর ম্যাথ গত বছর একটু আসছে, তাও যে খুব বেশি কঠিন ম্যাথ এরকম না, মানে থিওরির সংখ্যাটাই বেশি ছিল, ঠিক আছে। আর গণিতে যদি ফিজিক্সে ম্যাথমেটিক্যাল পার্ট দেখবা খুবই ইজি থাকে, তুমি এগুলো পারবা যদি তোমার সূত্র জানা থাকে, যদি তোমার সূত্র জানা থাকে, কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে, তুমি কিন্তু এগুলো পারবা। তো এগুলোর জন্য তুমি কি যে ভার্সিটি অপশন সলভ করছো না, ওটা তোমার কিন্তু ম্যাথমেটিক্যাল যে টাইপটা ওইটাই কিন্তু কভার হয়ে যাচ্ছে, এই কাজটা তুমি করতে পারবা। তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যাই হোক না কেন, তো থিওরি পার্টটা তুমি বেশি করে ইম্পর্টেন্স দিবা। এই কারণে যে থিওরি পার্ট কিন্তু তোমার পরীক্ষার হলে বেশি ভুল করে আসো। তো তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো তো তুমি দেখবা ইজি প্রশ্নগুলাই তুমি কিন্তু বারবার ভুল করে আসছো। ইভেন ছবিতে যে কাজটা হয়, প্রশ্ন সহজ আসে, কাটমার্কটা কিন্তু বেড়ে যায়। যদি বিগত বছরের প্রশ্নগুলো থেকে রিপিট আসে, কাটমার্কটা কিন্তু হাই হয়ে যায়। তখন তুমি যদি সহজ যে প্রশ্নগুলো যেগুলো বিগত বছর অলরেডি আসছে হুবহু কমন, ওইগুলা ভাই একটা ভুল করে আসো, তোমার চান্স কিন্তু মিস হয়ে যাবে। 0.25, এই 0.25 এর জন্য তোমার পজিশন দেখবা যে অনেক পিছিয়ে চলে গেছে, ঠিক আছে। তো এইদিকে অবশ্যই সাবধান থাকবা যে সহজ যে প্রশ্নগুলো দেখো, গাণিতিক প্রশ্ন, ফিজিক্সের গাণিতিক প্রশ্ন তোমার ভুল হবে না, কারণ তোমার নিয়ম জানা থাকলে তুমি সূত্র জানো, সলভ করে আসতে পারবা। বাট তুমি যদি থিওরি প্রশ্ন না জানো, তোমার যদি মেইন বইটা ভালো করে পড়া না থাকে, তুমি কিন্তু বিপদে পড়ে যাবা। এর জন্যই বলি যে এই যে টপিকটা, এই টপিকটা সম্পর্কে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করবা, ঠিক আছে। এটা যদি তোমার যে কোনো সহায়ক বই থেকে হয় তাহলে তো হইলো, আদারওয়াইজ তোমার মেইন বই থেকে তুমি একটু দেখে নিবা। দেখো এই টপিকটার ব্যাখ্যা পড়ে তোমার যদি মনে হয় যে আমি টপিকটা সম্পর্কে বুঝতে পারছি, তাহলে মেইন বই পড়ার দরকার নাই,
বাট তোমার যদি মনে হয় যে না আমি টপিকটার ব্যাখ্যা পড়ে বুঝি নাই, দেন তুমি মেন বইটা পড়বা। তো এইভাবে একটা চ্যাপ্টার শুরু করবা। প্রথমে ছবি কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করবা, যে টপিকগুলো আছে এগুলো একটু ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। দেন ছবি প্রশ্ন ব্যাংকটা সলভ করো, পাশাপাশি যদি পারো অনুশীলনী প্রশ্নটা সলভ করো। এছাড়া তুমি হচ্ছে ভার্সিটি কয়ের যে প্রশ্ন ব্যাংকটা আছে ওইটা ছবি যে স্ট্যান্ডার্ড, বেশি কঠিন প্রশ্ন স্কিপ করবা, ঠিক আছে? এত বেশি কঠিন প্রশ্ন আসে না। তো তুমি ওই স্ট্যান্ডার্ড যে প্রশ্নগুলো ওগুলো তুমি প্র্যাকটিস করে যাও, ইনশাআল্লাহ এখান থেকে কভার হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা অধ্যায় তোমার চলতে থাকবে, এবং লাস্ট মোমেন্টে তুমি যখন রিভিশন প্যাটার্নে যাবা, ওই রিভিশনের জন্য তুমি কি কি পড়বা, ইম্পর্টেন্ট টপিকগুলো তোমার একটা লিস্ট থাকতে হবে। ওই টপিকগুলাই যেন তুমি বারবার রিভিশন দাও, কারণ রিভিশনের সময় তুমি হাতে থাকবে অল্প কয়েকদিন, তখন তোমাকে এতগুলা চ্যাপ্টার তোমাকে ডিটেলস পড়ার মতো সময় কিন্তু পাবা না। তোমাকে জাস্ট মেন যে পয়েন্টগুলো, কি পয়েন্ট যেগুলো, ওগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। এর জন্য তোমার এখন থেকে একটা শর্ট নোট তৈরি করতে হবে। যে কোনো অধ্যায় পড়বা, ইম্পর্টেন্ট টপিক কোনগুলো ওগুলো একটা নোট করে রাখলা, যেন তোমার রিভিশনের দিকে কাজে লাগে। তো রিভিশনের জন্য তুমি যখন এই লাস্ট মোমেন্টে রিভিশন দিবা, তখন আমাদের এক্সাম আছে একটা অধ্যায়ের উপরে তোমার 30 থেকে 35 মার্কের এমসিকিউ থাকবে প্রত্যেকটা অধ্যায়, ঠিক আছে? প্রত্যেকটা অধ্যায় দেখো বাসায় কিন্তু 30 থেকে 35টা এমসিকিউ থাকবে প্রত্যেকটা অধ্যায়, খুবই কম এমসিকিউ কিন্তু। তো এই 35টা এমসিকিউ তুমি যদি ভালো করে রিভিশন দিয়ে দাও, এটাই তোমার জন্য এনাফ হবে। বাসায় কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে? সর্বোচ্চ 40টা এমসিকিউ থাকবে একটা অধ্যায়ের, সর্বোচ্চ 40টা এমসিকিউ এর উপরে তোমার এক্সাম হবে একটা অধ্যায়। আর পেপার ফাইনাল বলতে 100 মার্কের হবে, সাবজেক্ট ফাইনাল 100 মার্কের হবে, মডেল 100 মার্কের হবে, এটা নিয়ে চিন্তা নাই। বাট অধ্যায় হাবিজাবি প্রশ্ন দিয়ে ভরাবো না, জাস্ট কোয়ালিটিফুল যে প্রশ্নগুলো আছে সেগুলাই তোমাদের জন্য রাখবো। তো তুমি চাইলে এই প্রশ্নগুলাই, যেহেতু তুমি ওয়েবসাইটে সব প্রশ্নের অ্যাক্সেস পাবা, পিডিএফ চাইলে ডাউনলোড করে রাখতে পারবা, তুমি ওইগুলা শেষ মুহূর্তে রিভিশন দিয়ে যেতে পারবা, ঠিক আছে? তো এই কাজ বা সুবিধাটা তুমি কিন্তু এক্সামে পাবা। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই এক্সামগুলোতে তুমি কিন্তু ওএমআরও দিতে পারবা। বাসায় বসে আমরা ওএমআর দিয়ে দিব তোমাকে, ওই ওএমআরটা তুমি প্রিন্ট করো, প্রিন্ট করে তুমি বাসায় বসে ওএমআর এ এক্সাম দিতে পারবা, এবং নির্দিষ্ট টাইমের মধ্যে তুমি ওইটা ওয়েবসাইটে সাবমিট করে তুমি কিন্তু দেখতে পারো আসলে তোমার কত মার্ক আসতেছে। তো আগে থেকে যদি পরীক্ষাতে যেমন হবে ওই জিনিস প্যাটার্নে তুমি যদি আগে থাকো, সেটা তোমার জন্য ভালো। একটা অধ্যায় পড়লা, তুমি যাচাই করলা যে আসলে তোমার পড়াটা কমপ্লিট হলো কিনা, কোথাও গ্যাপ আছে কিনা, বা থিওরি প্রশ্ন তোমার ভুল হচ্ছে কিনা, তো এটা ভাই তোমাকে কিন্তু অনেক বেশি কাজে দিবে। তো এক্সাম ব্যাসের প্রশ্নগুলো একদম তোমার ছবি স্ট্যান্ডার্ডই হবে। তো এর জন্য তোমার ছবিতে মোটামুটি একটা ভালো পজিশনে কিন্তু চান্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যদি তুমি ভালো মতো প্র্যাকটিস করে যাও। কারণ আমাদের ভার্সিটিতে চান্স মিস হওয়ার কারণ কি, আমরা পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করি না। পরে সবাই, কিন্তু প্র্যাকটিসটা কেউ করতে চায় না, ঠিক আছে? তো এক্সাম হলে তুমি কত কিছু জানতেছো এটা কিন্তু মেন ফ্যাক্ট না, তুমি এক্সাম হলে গিয়ে সঠিকভাবে ডেলিভার করতে পারতেছো কিনা, তুমি যা পড়ছো, ঠিক আছে, তুমি সেগুলো মনে রেখে সঠিক উত্তর দাগাইতে পারছো না, এটা কিন্তু ডিপেন্ড করবে তোমার চান্স পাওয়ার উপরে। এর জন্য তোমার আগে থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। ওএমআর প্র্যাকটিস করো, অনলাইনে এক্সাম দাও, সিরিয়াসলি এক্সামগুলো দাও, যেগুলো ভুল হচ্ছে সেগুলো বারবার রিভিশন দাও। এভাবে আগাইতে পারলেই তো ভাই তোমার আসলে টপ পজিশন চান্স হবে, আদারওয়াইজ তুমি তো পিছাই যাবা। তো এই কাজগুলো করো, ঠিক আছে? তো যেভাবে বললাম এই প্রসিডিউরে আগাও। আর যারা এক্সাম আছে যুক্ত হবা, এই যে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছ অথবা কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে ডিটেলসটা দেখে ভর্তি হয়ে যেতে পারো। ওকে, ভালো থাকো সবাই। ছবি নিয়ে আরো ভিডিও আসবে, অ্যানালাইসিস ভিডিও আসবে, গাইডলাইন আসবে। এই জন্য যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, দ্রুত সাবস্ক্রাইব করে রাখো। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।